গার্লফ্রেন্ড পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো ম্যাম। আমি এই ভিডিওতে আপনাদেরও সেই প্রশ্নগুলোর উত্তর জানাবার চেষ্টা করব। যারা এর আগে সুন্দরবনে যাননি বা যারা দু একবার গেছেনও, তাদের মনে যেসব জিজ্ঞাস্য প্রশ্ন আকারে থাকে সেগুলোর উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন। ভালো ট্যুর অপারেটরদের নাম, ফোন নাম্বার, ভালো বোটের নাম, 2 রাত 3 দিনের ট্যুরে কোথায় থাকবেন, খাদ্য তালিকায় কি কি থাকবে, ট্যুরের টোটাল খরচ কত, সব জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কি অপূর্ব দৃশ্যটা দেখুন বন্ধুরা। আমরা ইলিশ উৎসব যাত্রা আজকে শুরু করলাম রয়্যাল যাত্রিক ট্রাভেলসের এমভি স্টার বোটে। আমরা লঞ্চে ওঠার পরই এসে পেয়েছি গরম গরম লুচি এবং আলুর দম, তারপরই পেয়েছি চা, তারপর আমোদি মাছ ভাজা, এরপর হবে আমাদের লাঞ্চ। আর দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, অকল্পনীয় দৃশ্য। চা, ব্রেকফাস্ট, গরম গরম আমোদি মাছ ভাজা খেতে খেতে আমরা গিয়ে পৌঁছালাম গোসাবা জেটি ঘাটে। তারপর আমরা রওনা দিলাম হ্যামিল্টন বাংলোর উদ্দেশ্যে। আপনাদেরকে সংক্ষেপে হ্যামিল্টন বাংলো ও বেকন বাংলোর দৃশ্য একটু দেখিয়ে দিই। 1903 সালে স্কটিশ সাহেব হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো এই দুটির প্রতিষ্ঠা করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের ডিসেম্বর মাসে এসে এই বেকন বাংলো ও হ্যামিল্টন বাংলোতে ছিলেন। আমরা এর আগে যতবার ট্যুর করেছি সবই শীতের সময়। আমার মিসেসের অনেক দিনের ইচ্ছা ছিল বর্ষার সুন্দরবনে একবার বেড়াতে গিয়ে ইলিশ উৎসবের আনন্দ উপভোগ করার। এবার ইলিশ উৎসবের ভিড় শীতের মরশুমি পর্যটকের ভিড়কেও আক্ষরিক অর্থেই ছাড়িয়ে গেছে। প্রথম দিনের প্রথম স্পট হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখা সারা হবার পর আমরা আবার গোসাবা জেটি ঘাটে গিয়ে আমাদের লঞ্চে চেপে বসলাম। লঞ্চ এবার রওনা দিল ধীরে ধীরে পাখিরালয়ের উদ্দেশ্যে। এই 2 রাত 3 দিনের ইলিশ উৎসবের ট্যুরে কিন্তু 3 রকমের প্যাকেজ আছে। যদি আপনি লঞ্চে রাত কাটান তার জন্য একরকম খরচ, যদি দ্বীপে গিয়ে নন এসি হোটেলে থাকেন তার একরকম খরচ, আবার এসি হোটেলে থাকলে তার একরকম খরচ। সেদিন সকালটা ছিল শরতের রৌদ্র করজ্জ্বল একটা সুন্দর সকাল। নীল আকাশ, ইতস্তত বিক্ষিপ্ত পেঁজা তুলোর মতো মেঘের টুকরো নীল আকাশের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছিল। এমন একটা পরিবেশে যখন সবুজ কার্পেটে মোড়া স্টিলের ঝকঝকে ফেন্সিং দেওয়া জলতরিতে গিয়ে উঠবেন আর সুন্দরবনের মৃদুমন্দ বাতাস এসে আপনার শরীর মন ভরিয়ে দেবে, তখন 3 দিনের ট্যুরে আপনার 3000 টাকা তুচ্ছ বলে মনে হবে। ট্যুরের আনন্দ আপনি তখন থেকেই উপভোগ করতে শুরু করবেন। এরপর বোটে ফিরে আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতেই খাওয়া হলো লাঞ্চ। ইলিশ মাছের পাতুরি, 2টি বিগ সাইজ বাগদা চিংড়ি সহ ডাল, তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড় দিয়ে লাঞ্চ খেলাম ভালোই। রান্নাও ছিল সুন্দর এবং গরম গরম। মেঘ কেটে গিয়ে আবার নীল আকাশ ফিরে এলো। মৃদুমন্দ বাতাস খেতে খেতে নীল আকাশের নিচে রূপলী নদীর ভিতর দিয়ে তরতর করে জল কেটে আমাদের বোট এগিয়ে চলল পাখিরালয়ের দিকে। মাঝে আমাদের একটা করে ডাঁসা পেয়ারা দিয়ে গেল, তৃপ্তি সহকারে খেলাম। চা অবশ্য চাইলেই পাওয়া যাচ্ছিল। আমাদের বোটে যাত্রী সংখ্যা ছিল 32।
আমাদের গ্রুপে 8 জন, মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটা গ্রুপে ছিলেন 15 জন। তারা মূলত বন্ধুদের গ্রুপ, সবাই যুবক, সবাই মিতভাষী, সদাভদ্র, মিশুক এবং পরোপকারী। আর একটা ফ্যামিলি ছিল শিলিগুড়ির, তারা ছিলেন 4 জন, তারাও অতি সজ্জন। ফলে আমাদের ট্যুরটা খুব সুন্দর কাটলো। তাদেরও এই ভিডিওতে আপনারা পরে দেখতে পাবেন। যাক, প্রথম দিন সকাল 10টায় রওনা দিয়ে খাওয়া দাওয়ার পর্বের মাঝে বেকন ও হ্যামিল্টন বাংলো দেখে বিকেল 4টেয় লঞ্চ পৌঁছালো পাখিরালয় ফেরিঘাটে। পাখিরালয় গোসাবার একটা দ্বীপ। যারা জানেনি তাদের জন্য বলি, এখানে এত সুন্দর হোটেল আছে এবং এত বড় বড় হ্যান্ডিক্রাফটের দোকান আছে, যা একমাত্র কোনো বড় শহরেই পাওয়া সম্ভব। প্রথম দিন আমরা উঠলাম পাখিরালয়ের কন্টিনেন্টাল হোটেলে। হোটেলটা কিরকম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সোফা, বেসিন, ফ্রিজ, এটা হলো কিচেন। এটা দোতলা থেকে একতলার দৃশ্য। প্রত্যেক ফ্লোরে আলাদা ডাইনিং স্পেস আছে। এটা একটা দারুণ জিনিস। একটু আগে আমরা বসে চা খেলাম, এরপর আমাদের আসবে ডিনার। ডিনারে এলো ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তার সাথে স্যালাড এবং মিষ্টি। সবাই মিলে সুন্দরভাবে ডিনার করে আমরা যে যার রুমে শুয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবন ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। আমরা আছি এখন হোটেল আইকনে পাখিরালয়ে। সন্ধ্যেবেলার দৃশ্য একবার দেখিয়েছি আইকন হোটেলের। দিনের বেলায় কেমন দেখতে লাগছে একবার দেখে নিন। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায়। এই হোটেলের প্রত্যেক ফ্লোরই এরকম ডাইনিং এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর। এগুলো সব গদি দেওয়া আছে, যে কারণে আরো সুন্দর লেগেছে আমার। বেশিরভাগ জায়গায় প্লাস্টিক চেয়ার দেওয়া থাকে, বসতে কষ্ট হয়। বড় একটা এলইডি টিভি আছে। ডাইনিং হলটা বিশাল বড়, একসাথে অন্তত 25-30 জন লোক বসে খেতে পারবে। যথেষ্ট স্পেস আছে, একদম ঝকঝকে তকতকে নতুন। স্টারবোর্ড 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 যারা আছেন একটা সাইডে যাবে। স্টারবোর্ড, আমাদের স্টারবোর্ড লেগে যাচ্ছে দেখিতে। স্টারবোর্ডে যারা আছেন ভাই আসছে। আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে পৌঁছাবো। চলো চলো স্টারবোর্ড স্টারবোর্ড। আস্তে আস্তে এক এক করে ওরা তাড়াহুড়ো করবেন না, কেউ সবকে নিয়ে হবে। স্টার বোর্ডে যে থাকবেন তার জন্য আলাদা প্যাকেজ ধরা হবে। ধীরে ধীরে এসো, আমার কিছু কিছু মাথায় কেউ চলো স্টারবোর্ড স্টারবোর্ড। আগে তুলে দিই। দোস্তি উঠে যা, পূজা উঠে যা। হ্যাঁ, ওই দিকটা কাঠের ওই দিকটা পাবে তুমি। ঠিক সকাল 9টায় আমরা সজনেখালি, সুধন্যখালি ও দোবাকি ক্যাম্প দেখার জন্য জেটিঘাট থেকে লঞ্চে চেপে রওনা দিলাম। আমি পুলিশে চাকরি করি, পুলিশ ইন্সপেক্টর। কালকেই দেখলাম। এই এখানেই আছি, ক্যানিং সাব ডিভিশনেই আছি। এই ইলিশ উৎসবে সুন্দরবন বেড়াতে গেলে আপনাদের থাকার জায়গা হবে মোটামুটি পাখিরালয়ে। আর পাখিরালয়ের ঠিক উল্টো দিকেই আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেদিন প্রথমে আমরা সেখানে গিয়েই পৌঁছালাম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি আর দোস্তি চলে এসেছি সজনেখালি। এবার আমরা টাওয়ারে উঠতে চলেছি। কি দোস্তি, কেমন লাগছে? বন্ধুরা দেখুন পর্যটকের সংখ্যা কত। আপনাদেরকে আগেই বলেছি, এবারে শীতের মরশুমি পর্যটকের চেয়েও ইলিশ উৎসবে পর্যটকের সংখ্যা অনেক বেশি। ভিড়ের মধ্যে দিয়ে লাইন করে ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম। ওঠার পরই চোখে পড়ল নয়ন আভিরাম এক দৃশ্য। সত্যি টাওয়ারে ওঠার কষ্ট ভুলে গেলাম। চারদিকে দিগন্ত বিস্তৃত শুধু ম্যানগ্রোভ অরণ্য, আর জোয়ারের জল দেখুন
উচ্চতায় গাছের কাণ্ড বেয়ে পাতার কাছে উঠে এসেছে। সত্যি কি সুন্দর দুর্দান্ত দৃশ্য। আর মাঝে যে গোলাকার পুকুরটা দেখছেন সেটা হলো মিষ্টি জলের পুকুর, যেটাতে পশু পক্ষীরা জল খেতে আসে। তখন এই ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে সাইটিং এর চান্স থাকে বেশি। ওয়াচ টাওয়ারের গায়ে দেখতে পেলাম কি বিশাল এক মৌচাক। দেখুন বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য। ওয়াচ টাওয়ার দেখা শেষ, এবার আমরা নেমে যাচ্ছি। একটা কুমির শুয়ে আছে এখানে, পুরো মরার মতো পড়ে আছে, কিন্তু এটা জ্যান্ত কুমির। আবার একটা কুমিরের দেখা পেলাম। এখানে একটি পুকুরে অনেকগুলি কুমির ছাড়া আছে। ভাগ্য ভালো থাকলে সেই কুমিরগুলোকে পাড়ে শুয়ে থাকতে দেখবেন। এছাড়াও আছে অনেক কচ্ছপ, সেই কচ্ছপ দেখবেন পুকুরের জলে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। এছাড়া আছে দুটি ওয়াচ টাওয়ার এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাতলা ট্যুরিজম প্রপার্টি, যেটা একটা পুরোপুরি কাঠের তৈরি বাংলো। সেই বাংলোটিও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আমাদের চ্যানেলে ওই বাংলোটি নিয়ে একটি ভিডিও আগেই করা আছে, কেউ যদি বাংলোটি সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন। লঞ্চে উঠতেই দেখতে পেলাম আকাশে মেঘের ঘন ঘটা। তবুও আমাদের লঞ্চ দ্রুত নদীর জল কেটে এগিয়ে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুধর্ণখালী অ্যানিমেল পার্ক এবং ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের স্টার লঞ্চে এখন টিফিনের অ্যারেঞ্জমেন্ট চলছে। কালকেও আমরা খেয়েছিলাম কচুরি এবং আলুর দম, আজকে আছে কচুরি, ছোলার ডাল এবং তার সাথে একটা করে লাল মিষ্টি। কালকে ছিল সাদা মিষ্টি, মানে কাল ছিল রসগোল্লা, আজকে আছে পান্তুয়া। সেই দিয়ে আমরা শুরু করে দিলাম ব্রেকফাস্ট। প্রথমে দেয়া হয়েছিল 4টে করে লুচি, অবশ্য পরে চাইলেই লুচি এবং তরকারি পাওয়া যাচ্ছিল। তুমি কি দেখতে এসছো? বাঘ কোথায় থাকে? বাঘ জঙ্গলে থাকে, তুমি জানো? কি করে জানলে? তোমার তো 3 বছর বয়স মাত্র। আর এখানে কি দেখলে এখন? মঙ্কি দেখেছো? বাহ। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের এই রয়্যাল যাত্রী ট্রাভেলসে এমবি স্টার বোটে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা এই সদ্য দেখে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আমাদের বোটে যেসব বন্ধুরা আছে তারাও কেমন এনজয় করছে তাদের কাছ থেকে একটু জেনে নেব। দাদা, আপনার নাম কি? আমার নাম রামিজ রাজা। রামিজ রাজা, কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে? আচ্ছা, কেমন লাগছে সুন্দরবন ঘুরতে? খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি, এনজয়টা খুব ভালো হচ্ছে। মানে এতটা ভালো হবে ভাবতে পারিনি, কিন্তু খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, একসাথে এক গ্রুপে? কি নাম আপনার? আমার নাম রমজান শেখ। রমজান শেখ, কেমন এনজয় করছেন? খুব ভালো, দারুণ ফাটাফাটি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে 15 জনের গ্রুপ। সুন্দরবন ঘুরতে কেমন লাগছে? খুব মজা লাগছে। আচ্ছা, আপনারা কি আগে কেউ এসেছেন এর আগে সুন্দরবন? আচ্ছা, ঠিক আছে। এই ট্রাভেলস কোম্পানিটা পার্টিকুলারলি আপনারা কোন সোর্স থেকে জেনেছেন এদের নাম? সোশ্যাল মিডিয়া থেকে। হ্যাঁ। তারপর আমরা সুধর্ণখালী গিয়ে পৌঁছালাম। এটা বাংলাদেশের একটা বেআইনি ট্রলার, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট বাজেয়াপ্ত করেছিল। তারপর থেকে সিজ করা অবস্থায় এখানে পড়ে আছে দীর্ঘদিন ধরে, পড়ে পড়ে জং ধরে নষ্ট হয়ে গেছে। দেখুন এর কি অবস্থা এখন। বনবিবি, দক্ষিণ রায় এবং বাঘের মূর্তি। এখানে একটা বাংলাদেশের সিজ করা লঞ্চ আছে, যেটা একদম মরচে ধরে নষ্ট হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখালাম। আর পাশেই আছে একটা পুকুর, যেখানে কিছু কচ্ছপ আছে, কচ্ছপ ভেসে বেড়ায়। আর তারও সামনে আছে একটা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এছাড়া সুধর্ণখালীতে বিশেষ কিছু দেখার নেই, তবে একটা ট্যুরিস্ট পয়েন্ট তো বটেই। যারা আসবেন তারা অবশ্যই একবার নামবেন, বেশিক্ষণ না লাগলেও অন্তত 15-20 মিনিট ঘুরতে লাগবে। তো তার মধ্যেই একটা নতুন জায়গা দেখা হয়ে থাকবে, না দেখলে তো আর দেখা হয়েছে বা দেখেছি এটা বলা যাবে না, অর্থাৎ একবার এলে দেখে নেওয়াই ভালো। এইটা হলো সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের পুকুর। পুকুরটা দেখিয়ে দিলাম। আসল কথা হলো আমরা আছি সুন্দরবনে, দ্বীপ থেকে দ্বীপে ঘুরছি। চারদিকে ম্যানগ্রোভ অরণ্য এবং প্রচুর একটা ওয়াটার বডি, জল, নদী, জালকের মতন একদম পুরো ছেয়ে আছে গাঙ্গেয় বদ্বীপ।
সুন্দরভাবে তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এটাই একটা দারুণ মজা। এই ফলটার নাম হচ্ছে ভিভি প্যারিটি ইন জার্মিনেশন, জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই যে ফলটা দেখা যাচ্ছে জরায়ুর মতো শেপ আছে, ইউটেরাসের মতন, এই জন্য এটার নাম হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা হলো বন্ধুরা লিভিং ফসিল। ডিড ইউ নো অ্যাবাউট দ্য লিভিং ফসিল? জীবন্ত জীবাশ্ম সম্পর্কে জানেন? রাজকাঁকড়া জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত। এই দেখুন রাজকাঁকড়া, এটা গর্জন গাছ, তার ছবি। এটা হলো খলসি, দ্য বেস্ট হানি মেকার, খলসি ফুল। এটা হলো স্নেক রুট, সাপের মতন কিলবিলে গাছের সর্পমূল। আর এইটা হলো গাছকে সাপোর্ট দেওয়ার জন্য স্টিল্ট রুটস, অর্থাৎ ঠেস মূল। এইটা হলো সুধন্যখালির ওয়াচ টাওয়ার। এটা একটা খাড়ি, কিন্তু এখন ইয়েতে জল নেই, ভাটায় জল নেই। সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখা শেষ হলে আমরা অপেক্ষাকৃত একটা সরু নদী, অনেকটা খাঁড়ির মতো, সেটা ধরে এগোতে থাকলাম দোবাঁকির দিকে। এমন খালের দুধারে বন্যজন্তু দেখার চান্স অনেক বেশি থাকে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা শ্বাস রুদ্ধ করে দুদিকে তাকিয়ে থাকলাম। ফলও পাওয়া গেল হাতে নাতে। 3 বারে আমরা অন্তত 10-12টা হরিণ দেখলাম। শেষবারে তো হরিণগুলোর সাইজ বিশাল আকারের। তারা এই রৌদ্রের মধ্যে গাছের নিচে শুয়েছিল ছোপের মধ্যে, তার ফলে ক্যামেরায় ছবি তোলা গেল না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পেলাম। আর যেগুলির ছবি তোলা গেল সেগুলো আপনাদের দেখাচ্ছি। হরিণ দেখতে দেখতে আর বাঘ দেখার প্রত্যাশায় মুহূর্ত গুনতে গুনতে আমরা এক সময় গিয়ে পৌঁছালাম দোবাকি ক্যাম্পের জেটি ঘাটে। জেটিতে প্রত্যাশা মতোই ছিল ভীষণ ভিড়। এখন এই সিজনে একটি লঞ্চ জেটিতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় পাচ্ছে তার আরোহীদের নামানোর, তারপরই অন্য লঞ্চকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এটা হলো সাগর সঙ্গম ট্রাভেলসের লঞ্চ এমভি পুষ্পক। আমরা এখন চলে এলাম দোবাকি ক্যাম্পে। ওই ক্যানোপি ওয়াকের ভিতর দিয়ে যাব, হাঁটার সময় দেখা যাক বাঘ হরিণ কি দেখতে পাওয়া যায়। তারপর ওয়াচ টাওয়ার আছে, সেখানেও চাপবো। ওয়াচ টাওয়ার থেকে মিষ্টি জলের পুকুর দেখা যায়, সেখান থেকে কি দেখা যায় দেখি। চলুন তাহলে ক্যানোপি ওয়াকে হাঁটা যাক। ওফ, শরতের আকাশ, এই ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সিনটা যে দেখা যাচ্ছে তুমি ভাবতে পারছো না। দুর্দান্ত দৃশ্য। 2023 সালের ডিসেম্বর মাসে আমরা পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের লঞ্চ সর্বজয়া করে সুন্দরবন সফরে এসেছিলাম। তখনও এই দোবাকি ক্যাম্পে এসেছিলাম এবং ক্যানোপি ওয়াকের মধ্য দিয়ে হেঁটেছিলাম। তখন এই হাঁটার সময় আমরা অজস্র হরিণ দেখেছিলাম এবং এখানকার কর্মচারীরা জানিয়েছিল তার মাত্র 2-1 দিন আগেই নদী থেকে একটি কুমির উঠে গিয়ে জঙ্গলের কিনার থেকে একটা হরিণকে ধরে নিয়ে নদীতে ডুব দেয়। এছাড়াও একটা বাঘ দম্পতি তাদের 2টো বাচ্চাকে নিয়ে এখানকার মিষ্টি জলের পুকুরে জলও খেতে এসেছিল। তো কপাল ভালো থাকলে দেখা যাক সেরকম কিছু দেখা যায় কিনা। আমরা এসছি 24-এর বর্ষায়। যারা 24-এর শীতে বা 25-এর প্রথম দিকে আসবেন তারা এসে এই ওয়াচ টাওয়ারের এক্সটেনশনটা পাবেন। এইখানটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন। এটা তৈরি হচ্ছে আমার। হ্যাঁ, এবার শীতে খুলে যাবে আশা করা যায়। হ্যাঁ, ওইটা ভিড় হয় বলে। উফ, কি অপূর্ব দৃশ্য! একবার শুধু ভেবে দেখুন, শরতের আকাশ, নিচে ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি ক্যানোপি ওয়াক ধরে। উফ!
ভূত কাঁকড়া, রেড ঘোস্ট ক্র্যাব, কিং কোবরা। ডিড ইউ নো দ্য কিং কোবরা ইটস আদার স্নেকস? কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বর্গ যদি কোথাও থাকে তো তার রং নিশ্চয় সবুজ, তারও সবুজ। তো এটাকে স্বর্গ বলবো না তো আর কাকে বলবো বন্ধুরা? চারদিকে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। ম্যানগ্রোভ অরণ্য, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আমরা কিন্তু প্রকৃতপক্ষে হেঁটে চলেছি জঙ্গলের উপর দিয়ে, অর্থাৎ ক্যানোপি ওয়াক ধরে। আর পায়ের নিচে প্রায় শুনতে পাচ্ছি শুকনো পাতার খসখস। বুঝতে পারছি হয় কোনো সরীসৃপ, ছোট জীবজন্তু, যে কোনো কিছু দ্রুত লুকিয়ে পড়ছে আমাদের থেকে বনের ভিতরে। বন্ধুরা, আমরা বেড়াতে এসে এই রকম একটা অ্যানিমেল পার্কে কতক্ষণই বা আর থাকি? বড়জোর আধ ঘন্টা। কিন্তু যারা এখানে কাজ করেন তারা 24 ঘন্টা এইখানে থাকেন। এই জঙ্গলের ভিতরই তাদের কোয়ার্টার্স আছে। তারা নাকি প্রায়ই মিষ্টি জলের পুকুরে বাঘ এবং অন্যান্য প্রাণীদের জল খেতে আসতে দেখেন। এটা হলো মিষ্টি জলের পুকুর। এখানে শীতকালে পাখি দেখতে পাবেন, পরিযায়ী পাখি। আর বছরের যে কোনো সময়ই জীবজন্তু জল খেতে আসতে পারে, দিনের যে কোনো ভাগে। চারদিকে দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, ওই যে নদীর ঘাট থেকে আমরা এখানে এলাম। এইসব জঙ্গলে কিন্তু কিং কোবরার উপদ্রব খুব বেশি। যে সাপ ঘন্টায় 20 মাইল বেগে দৌড়াতে পারে এবং নিজের শরীরের উপর ভর দিয়ে 5 থেকে 6 ফুট পর্যন্ত দাঁড়াতে পারে। এইটা একটা কেওড়া গাছ। এর দেখছি 2, 3, 5টা একদম ব্রাঞ্চ আছে মাটির একদম গোড়ার থেকে। একটাই গাছ, 5টা আলাদা শাখা উপর দিকে উঠে গেছে। চলো চলো চলো। কেওড়া গাছ, ফল ধরে আছে ছোট ছোট, কুলের মতন ছোট ছোট ফল। এখানে লেখাও আছে কেওড়া গাছ। আমাদের একজন অফিসার কিং কোবরার খপ্পরে পড়েছিলেন। তিনি সেবার কোন ক্রমে পালিয়ে বাঁচেন। সে গল্প কোনো একদিন করব আপনাদের কাছে। এটা দোবাকি ক্যাম্পে একটা নতুন জেটি বানানো হচ্ছে, কাজ চলছে এখন। কারণ এখন যা পর্যটকের চাপ, একটা জেটিতে কাজ হচ্ছে না। একটা লঞ্চ জেটি থেকে সরে গেলে তবে আর একটা লঞ্চ এসে লাগছে, এইভাবে অনেক টাইম লেগে যাচ্ছে। এই নতুন জেটিটা চালু হলে পর্যটকদের অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। বাই বাই। দোবাকি ক্যাম্প, দোবাকি ক্যাম্প দেখা ছাড়া। সাগর সঙ্গম ট্রাভেল ইলিশ উৎসব, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বিশাল জাল দিয়ে ঘেরা নেটিং সিস্টেম। বাঘে পরিপূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং কি স্ট্রং ফেন্সিং, মোটা কি মোটা ফেন্সিং দেখুন। বাঁশের বড় বড় খুঁটি পুঁতে ফেন্সিংটা দেয়া আছে। আমরা এইভাবে ছুটে চলি এক জায়গা থেকে আর এক জায়গা। এভাবেই পিছনে ফেলে রেখে যাই আমাদের ভালোবাসার স্থান। এই কদিনে তো দেখলাম কত জায়গায়, কিন্তু সেসব শুধুই যেন ছুঁয়ে যাওয়া, তাকে পাওয়া নয়। আজও ঠিক এই জঙ্গলে হরিণ বা অন্য কোনো শিকারের অপেক্ষায় ওত পেতে বসে থাকবে বাঘ। আমরা এখান থেকে চলে যাব শহরে, নগরে, কত না দূরে। এখানে এলেই মনে হয় আবহাওয়াতে কি সুন্দর স্নিগ্ধ একটা ভাব। মনে হয় পৃথিবীতে কোনো পাপ নেই, অশান্তি নেই, নেই ঈর্ষা, দেশ, অহংকারের লড়াই। সত্যি মনটা কি সুন্দর ভালো হয়ে ওঠে। আমাদের দ্বিতীয় দিনের জার্নি শেষে আবার আমরা রওনা দিলাম আমাদের থাকার জায়গা অর্থাৎ পাখিরালয়ের দিকে। হাটে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেল ওই 4:30 বাজে। তবে যেহেতু আমাদের 8 জনের জন্য 4টে ডবল বেড এসি রুম চেয়েছিলাম, একই হোটেলে পরপর 2 দিনের জন্য ব্যবস্থা করা যায়নি, তাই আমাদের হোটেল চেঞ্জ হলো। আমরা গিয়ে উঠলাম দরিয়া 1 হোটেলে। তো চলুন দেখাই আপনাদেরকে হোটেলটা কেমন। এইটা দরিয়া 2 হোটেলের আমাদের 4 বেড এসি রুম, রুম নাম্বার 9। রুমটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই পাখিরালয়েরই এইখানে আছে এসি, বেডটা বড় আছে, 3 জন তো শোয়াই যাবে, 4 জনও শোয়া যেতে পারে যদি একটা বাচ্চা থাকে। একটা এলসিডি টিভি আছে, আয়না আছে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমে গিজার আছে,
ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, বাথরুমেও আয়না আছে। বাথরুমটা পরিষ্কারই আছে মোটামুটি, ঘরটাও সাইজে বড়। দোস্তি ঘর কেমন? অপু ঘর কেমন? ভালো, ঠিক আছে। সন্ধ্যাবেলায় হোটেল চত্বরেই আমাদের জন্য আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের আসর। নাচ দেখতে বসতেই আমাদের হাতে হাতে চলে এলো কফির কাপ ও ডিমের ডেভিড। সেগুলো খাওয়া শেষ করে ওই নৃত্যশিল্পীদের সাথে তাল মেলালেন আমাদের অনেকেই। দ্বিতীয় দিনে আমাদের এই দরিয়া হোটেলের রেস্টুরেন্টে লঞ্চ থেকে চলে এলো চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। সেই দিয়ে ডিনার করে আমরা শুয়ে পড়লাম তাড়াতাড়ি। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। আমরা এবার চেক আউট করবো, দিয়ে বেরিয়ে আজকে আবার আমাদের এই পাখিরালয় জেটি থেকে লঞ্চ ছাড়বে। তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এখান থেকে কিছু লঞ্চ ছাড়ছে। যে লঞ্চটা ছাড়ছে তার নাম হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের এমভি পুষ্পক। আর আমাদের আসবে স্টার লঞ্চ। আমরা উঠবো স্টার লঞ্চে। মেঘ করেছে, ওইদিকে আর একটা জেটি দেখতে পাচ্ছেন যে কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে। আমাদের স্টার লঞ্চ সম্ভবত ওই জেটিতে লাগবে। আর এই যে একটা জেটি আছে, এই জেটিতে সাগর সঙ্গমের লঞ্চ লেগেছে। পুরো জোয়ারে ভর্তি, একদম পুরো ফুল জোয়ার। গাছপালা অর্ধেক ডুবে আছে দেখুন। সাগর সঙ্গম ট্রাভেলসের যে লঞ্চগুলো আছে দেখাচ্ছি দেখুন। ছাদে 3টে জলের ট্যাঙ্ক আছে, যেটা অন্য কোনো ট্রাভেল এজেন্সির লঞ্চে বেশিরভাগ পাবেন না। নিচে বেসিন আছে দেখুন, ওই বেসিনে ট্যাপ করলে জল পড়বে, যেটা আমাদের লঞ্চে নেই। বালতি থেকে জল নিয়ে বেসিনে হাত ধুতে হয়। অর্থাৎ সাগর সঙ্গম ট্রাভেলসের লঞ্চে ট্রাভেল করলে বেশ কিছু অ্যামিনিটিজ বেশি পাবেন, ফেসিলিটিজ অনেক বেশি আছে। ওখানে একটা সোলার প্যানেল আছে ছাদে। সুপ্রভাত বন্ধুরা, আমরা যে 3 দিনের ইলিশ উৎসবে এসেছিলাম, আজকে তার শেষ দিন। আজকে আমরা বোর্ডে উঠে প্রথমে যাচ্ছি বনদেবী মন্দির দেখতে, তারপর দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা 2 নাগাদ সোনাখালি গিয়ে পৌঁছে যাব এবং আমাদের ট্যুরটাকে শেষ করব। তবে ইলিশ উৎসবে এসে খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। তোমরা এসে দেখতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি খাওয়া দাওয়া ঘোরা ভীষণভাবে ভালো লাগবে। আবার সেই শরতের নীল আকাশ আর তার বুকে পেঁজা তুলো তুলো মেঘ, কি অসাধারণ দেখাচ্ছে দেখুন বন্ধুরা। আর নদীর বুক চিরে ছুটে চলেছে আমাদের লঞ্চ আমাদের পরবর্তী ডেস্টিনেশন বনবিবি মন্দিরের উদ্দেশ্যে। শেষ দিন, তাই সবার মনে একটা বিদায়ের সুর, একটু বিষণ্ণতা। আর সেটাকে কাটাতেই আমাদের জঙ্গিপুরের তরুণ বন্ধুরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন। লঞ্চে যে গান বাজছিল, সেই গানের তালে তালে তারা শুরু করলেন উদ্দাম নৃত্য। সেদিনের ব্রেকফাস্টে এলো গরম গরম ডালপুরি, ছোলার ডাল এবং মিষ্টি। তো চলুন, কার কেমন লাগলো একটু জেনে নিই। দোস্তি কেমন টিফিন খাচ্ছ? ভালো? কেমন লাগছে পুরি আর ছোলার ডাল? দুর্দান্ত। পূজা খেয়েছিস? কেমন লেগেছে? খুব ভালো। জোয়ারে কি অবস্থা দেখুন গাছগুলোর। একটা গাছের যে হাইট তার অর্ধেক জল উঠে গেছে গোড়া থেকে। গাছ পুরো ডুবে আছে দেখুন, একদম ভরভরন্ত জোয়ার। এইসব খাঁড়ি পুরো মানে বোঝাই যাচ্ছে না যে এটা একটা খাঁড়ি। ভাটার সময় অল্প জল দেখলে বোঝা যায়, এখন এই দুদিকে গাছ দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা খাঁড়ি বটে। দেখুন চলে গেছে ভিতরে জোয়ারের জল, খাঁড়ি ধরে একদম। দুর্দান্ত ওয়েদার, শরতের নীল আকাশ, পেঁজা তুলো তুলো মেঘ। আমাদের তৃতীয় এবং শেষ দিনেও আমরা ভালো ওয়েদার পেলাম। একমাত্র লঞ্চে ওঠার সময় 1 মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল। সুদূর শিলিগুড়ির সেবক রোড থেকে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন এক দম্পতি, সাথে ছিল তাদের কিশোরী মেয়ে এবং ছেলে। চলুন সুন্দরবন বেড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে তাদের কি মত একটু জেনে নিই। আপনারা কোথা থেকে এসছেন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির কোথায় থাকেন আপনারা? সেবক রোডে। ও, তাহলে তো ভালো বিখ্যাত জায়গায় থাকেন। আমরা যেটা বছরে 2-3 করে যাই বেড়াতে। তো আপনারা এই সুন্দরবন কি প্রথম এলেন? আচ্ছা, দেখে কেমন লাগলো? বাঘ তো দেখতে পাননি, শুধু হরিণ দেখেছেন। হরিণ দেখেছেন, আমাদের সাথে একসাথেই দেখেছেন। যাক, 3 বার হরিণ দেখেছি, এটাও একটা বড় প্রাপ্তি।
বন্ধুরা, আমাদের লঞ্চ এখন এসে থেমেছে গোসাবার দয়াপুর ঘাটে। এই দয়াপুর ঘাটেই আছে বনবিবির মন্দির। আমরা সে মন্দিরটা এখন দেখতে যাচ্ছি। ঘাট থেকে মন্দিরটা বেশি নয়, ওই 100 মিটার দূরে আছে। তো দেখা যাক মন্দিরের ভিতরে গিয়ে কি কি আছে, কোন কোন দেব দেবী। মন্দিরে আমরা চলে এলাম। পাশাপাশি তিনটে পরপর মন্দির আছে। মন্দিরগুলো আপনাদেরকে এবার একটু দেখাচ্ছি। এটাই একটা হনুমান মূর্তি আছে। মন্দিরটা যে বিশাল বড় একটা কিছু মন্দির তা নয়, কিন্তু আমি এই বোটে নামার পর থেকে বোটে ওঠা পর্যন্ত বেশ কিছুটা সময় ডিটেলসে মন্দিরের চতুর্দিকটা দেখাচ্ছি। এখানে আছে বনবিবি বাগদেবতার মন্দির মূর্তি। একবার দেখুন কি সুন্দর জায়গায় এই মন্দিরের লোকেশন এবং কি সুন্দর একটা দ্বীপে এই মন্দিরের অবস্থান এবং তার চারদিকের প্রাকৃতিক পরিবেশটা একবার লক্ষ্য করে দেখুন। এই জায়গায় এলে আপনার মন্দিরের সান্নিধ্যে তো মন ভালো হয়ে যাবে, তার সাথেও চারিদিকে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা আপনার মনকে মুহূর্তে ভালো করে দেবে। সুন্দরবন আসার উপযোগিতা এখানে এলে সত্যিই বুঝতে পারবেন। এটা একটা রিসর্ট, সুন্দরবন টাইগার ক্যাম্প আছে গোসাবার দয়াপুর জেটি ঘাটের কাছে। এই যে আমাদের এমভি স্টার দাঁড়িয়ে আছে, আর এইদিকে দাঁড়িয়ে আছে এমভি ডিসকভার সুন্দরবন। আর একটা দাঁড়িয়ে আছে এমভি তুহিনা। তিনটে লঞ্চ দাঁড়িয়ে আছে এখন, আর একটা আসছে আর একটা ঢুকছে। আছে ইলিশ বিরিয়ানি। তো দেখা যাক ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে এবং আমাদের পর্যটক বন্ধুরা খেয়ে কেমন ফিডব্যাক দেন। ইলিশ বিরিয়ানির ছবিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। এই যে পুরো বিরিয়ানির ডিব্বা খোলা হলো, উপরে দেখুন পুরো পিস পিস করা ইলিশ। বাহ, দুর্দান্ত। ইলিশ বিরিয়ানির সাথে আছে চিকেন কষা। এই যে চিকেন কষার ডিব্বা খোলা হয়েছে, দারুণ লাগছে দেখে, মনে হচ্ছে খেতে টেস্টি হবে খুব। তো দেখা যাক সার্ভ করার পর পর্যটক বন্ধুরা খেয়ে কিরকম ফিডব্যাক দেন। আর তার সাথে থাকছে স্যালাড। আচ্ছা, যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য সাদা ভাতের ব্যবস্থা থাকছে। আচ্ছা, আজকে এই যে লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি, খেয়ে আপনাদের কেমন লাগছে? ও, আপনি সাদা ভাত খাচ্ছেন, তাহলে চিকেন কেমন লাগছে আপনার? আর ইলিশ বিরিয়ানি কে খাচ্ছেন? আপনি খাচ্ছেন? ভালো হয়েছে। আর পার্টিকুলারলি ইলিশ বিরিয়ানিটা কেমন লাগলো? ইলিশের পদ ভালো লাগলো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইলিশ বিরিয়ানি আপনারা কে কে খাচ্ছেন? সবাই? কেমন লাগছে ইলিশ বিরিয়ানি খেয়ে? ভালো লাগছে। আর চিকেনের পদ মানে ওভারঅল এই দুদিন যে ঘুরলেন, ওভারঅল খাওয়া দাওয়া কেমন? খুব ভালো, একদম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বিরিয়ানি দেবো বাবু। আপনাদের ইলিশ বিরিয়ানি ভালো লাগছে? হ্যাঁ, আপনি কি সাদা ভাত খাচ্ছেন? চিকেন কেমন লাগছে? খুব সুন্দর, রান্না ঠিক আছে না? আচ্ছা। সোনাখালীতে ঢোকার একটু আগে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর ড্রোনটা ওড়ালাম নদী এবং আশেপাশের সংলগ্ন বনভূমির উপর, যার কিছুটা ফুটেজ আপনারা আগেই দেখেছেন। ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আপনাদেরকে বলে দিই কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত। এবার বলি কিভাবে যাবেন। কোনো ট্যুর অপারেটর কলকাতা টু কলকাতা এইভাবে ট্যুর করান, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে আপনাকে তুলবেন, আবার গোটা সুন্দরবন ঘুরিয়ে দিয়ে শিয়ালদা স্টেশনে ড্রপ করে দেবেন। তবে বেশিরভাগ ট্যুর অপারেটর কিন্তু ক্যানিং থেকে ক্যানিং ট্যুর করান, অর্থাৎ ক্যানিং স্টেশন থেকে আপনাকে তুলবেন এবং গোটা সুন্দরবন ঘুরিয়ে আবার ক্যানিং স্টেশনে নিয়ে গিয়ে ড্রপ করে দেবেন। আপনাকে যেটা করতে হবে, নিজের বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে সাউথ সেকশনের ক্যানিং লাইনে ট্রেন ধরতে হবে এবং
9টা নাগাদ ক্যানিং স্টেশনে পৌঁছালে সেখান থেকে ট্যুর অপারেটর অটো করে আপনাকে সোনাখালী ঘাটে নিয়ে যাবেন। মোটামুটি বোট ছাড়ার টাইম থাকে সকাল 10টা নাগাদ। কোথায় থাকবেন? ইলিশ উৎসবের ট্যুরে গেলে অপারেটররা পর্যটকদের পাখিরালয়েই 2টো রাত্রি থাকার ব্যবস্থা করেন। এখানে ছোট বড় অনেক হোটেল আছে। সকালের চা, টিফিন, দুপুরের লাঞ্চ সবই রোজ লঞ্চে হবে। আর স্পট ঘুরিয়ে বিকেল নাগাদ আপনাকে হোটেলে ছেড়ে দেওয়া হবে। তবে বেশিরভাগ হোটেলেই কিন্তু রান্না হয় না, কারণ আপনারা এই যে হোটেলে থাকবেন, সন্ধ্যার স্ন্যাক্স আর রাত্রের ডিনার কিন্তু নদীতে নোঙর করে রাখা লঞ্চে রান্না হবে। তারপর সেটা ওরা হোটেলে নিয়ে এসে আপনাদের ডাইনিং হলে এসে খাইয়ে যাবেন। এবার বলি খরচ কত। বোটে রাত্রি কাটালে 2 রাত 3 দিনের ট্যুরে রয়্যাল যাত্রী ট্রাভেলসের চার্জ 2800 টাকা জনপ্রতি। যে আনন্দ আপনি উপভোগ করবেন তার তুলনায় এটা কিছুই নয়। আর যদি নন এসি হোটেলে থাকেন তাহলে চার্জ লাগবে 3500 টাকা জনপ্রতি। আর যদি এসি হোটেলে থাকেন তাহলে এক একজনের জন্য চার্জ লাগবে 4000 টাকা করে। যদি আপনারা এসি লাক্সারি হোটেল চান তাহলে এক একজনের জন্য চার্জ লাগবে এই 2 রাত 3 দিনের ট্যুরে 4200 টাকা করে। আমরা এসি লাক্সারি হোটেলে ছিলাম, তার রুমের ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আসি ভালো ট্যুর অপারেটরদের কথায়। রয়্যাল যাত্রী ট্রাভেলস কত সুন্দরভাবে ট্যুর করায় তা আপনারা নিজেরাই আমাদের এই ভিডিওতে দেখলেন। তাদের সঙ্গে যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম। তাদের মাধ্যমে ট্যুর করতে গেলে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। এছাড়া আর যত ট্যুর অপারেটর আছে তাদের মধ্যে একটা বড় ট্যুর অপারেটর হলো সাগর সঙ্গমে। কেউ যদি তাদের মাধ্যমে সুন্দরবন ট্যুরে আসতে চান তার জন্য যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তবে সুন্দরবনে ঘুরতে এসে স্যাটিসফাইড হয়েছেন এরকম কারো অভিজ্ঞতায় ভেরিফাইড সোর্সের মাধ্যমেই আসুন। সবকিছু ফোন করে জেনে নিয়ে তবেই কিন্তু বুকিং করবেন। যারা এখনো সুন্দরবন আসেননি অথবা যারা শীতে এসেছেন তারা সবাই বর্ষা বা শরতে এসে ইলিশ উৎসবের আনন্দ উপভোগ করে যান। ভিডিওটা অনুরোধ করব আপনাদের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক আর কমেন্ট বেশি হলে তবেই একটি ভিডিও ইউটিউব আরো বেশি দর্শকদের কাছে পাঠায়। তাই অনুরোধ করব আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।